আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বাংলা ফাইনাল রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে এক এক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন কিন্তু এক এক রকম। আমরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলো তোমাদের পরীক্ষা হয়েছে সবগুলোর জন্য কিন্তু ফাইনাল রিভিশন ক্লাস দিয়েছি আমরা, এবং আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ফাইনাল রিভিশন ক্লাস শুরুর আগে একটা সাজেশনের কথা বলে নিই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রশ্ন খুবই 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 সহজ হয়, আর এক্ষেত্রে তোমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে, বি ইউনিট এবং ডি ইউনিটের বিগত 4-5 বছরের সকল প্রশ্ন অবশ্যই সমাধান করতে হবে। প্রশ্ন পড়তে হবে, পাশাপাশি ব্যাখ্যা সহ সমাধান করলে দেখবে যে তুমি বেশ কিছু প্রশ্ন ওখান থেকেই কমন পাবে। বি ইউনিটের পরীক্ষার ক্ষেত্রে শুধু বি ইউনিট না, পাশাপাশি তোমাকে ডি ইউনিটের প্রশ্ন সলভ করতে হবে। আর ছবির বাংলা প্রশ্ন খুবই সহজ হয়, এই চিন্তাধারা নিয়েই আসলে সবার পরীক্ষা বসা উচিত। তো চলো আমরা শুরু করি। আমরা সেট একের প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্নে বলা হয়েছে, দেখো অমন করে করে মানুষ ঠকিও না। কে কাকে উক্তি করেছে? যদিও কাকে উক্তি করেছে এটা অপশনে নাই, জাস্ট কে বলেছে এটা, এটা আমাদেরকে দেখতে হবে। তো এই উক্তিটা আমরা কোথায় দেখেছিলাম? আমরা যদি বিলাসী গল্পে ফিরে যাই, তো বিলাসী গল্পে কিন্তু এই উক্তিটা আমরা দেখেছিলাম। কেন দেখেছিলাম? কোন বিষয়ে এসেছিল এই কথা? শিকড় বিক্রি। কি বিষয়? শিকড় বিক্রি। এই শিকড় বিক্রিকে কিন্তু কি বলা হয়েছিল? যে সাপুড়িদের সবচেয়ে লাভের ব্যবসা কি বলা হয়েছিল? সাপুড়িদের সবচেয়ে লাভের ব্যবসা। কিন্তু এই লাভের ব্যবসাটাও কি ছিল? একরকম ভণ্ডামি ছিল, কারণ তারা শিকড় বিক্রি করতো। শিকড় বিষয়টা কেমন ছিল? যে ওই শিকড় দেখাইলে সাপ ভয়ে পালাবে, কিন্তু তারা কি করতো, আগে থেকেই ওই সাপের বিষ দাঁত ভেঙে দিত। এখন শিকড় দেখানো হোক আর যাই দেখানো হোক, সাপ এমনি পালাবে। তো এই যে ভণ্ডামি করে টাকা বা অর্থ উপার্জন করা, এই জিনিসটার বিলাসী খুবই অপছন্দ ছিল। এজন্য বিলাসী বারবার করে এই কথাটা নিষেধ এই কাজটা করতে নিষেধ করতো। তো ন্যাড়া সেখানে বলতো যে সবাই তো, ন্যাড়া বলছি, মৃত্যুঞ্জয় সেখানে বলতো সবাই তো করে, সবাই করে, আমরা করলে দোষের কি? তো বিলাসী কিন্তু সেখানে উত্তর দিয়েছিল যে আমাদের তো আর খাবার চিন্তা নেই, আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাব। তো সেখানেই কিন্তু এই দেখো এমন করে মানুষ ঠকায় ঠকিও না, ওইখানে কিন্তু এই উক্তিটা আছে। উক্তিটা কে করেছিল? বিলাসী করেছিল। বিলাসী কাকে ইঙ্গিত করে করেছিল? মৃত্যুঞ্জয়কে ইঙ্গিত করে করেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে বিভিন্ন গল্প কবিতা কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন ছন্দে রচিত, এই টাইপের প্রশ্ন অবশ্যই এক থেকে দুইটা অবশ্যই থাকবে। এই জন্য আমাদের এই তথ্যগুলো দেখতে হবে। চলো আমরা একটু দেখি। আমরা যদি বিলাসীর কথা বলি, শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। কোন পত্রিকায়? ভারতী পত্রিকায়। সালটাও আমরা একটু দেখে নিব, 1325 বঙ্গাব্দ আর 1918 খ্রিস্টাব্দ। কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যায়। আমরা যখন অপরিচিতা পড়েছিলাম তখন কিন্তু আমরা ওখানে দেখেছি কার্তিক সংখ্যায়, আর বিলাসী কিন্তু বৈশাখ সংখ্যায়। খুব সহজে মনে রাখবো, বিলাসীরও ব দিয়ে শুরু হচ্ছে, বৈশাখ মাসও ব দিয়ে শুরু হচ্ছে। ন্যাড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প। তাহলে এই গল্পের কথক কে ছিল? ন্যাড়া ছিল। ন্যাড়া ছিল কথক। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপথ ঘটেছে। কখনকার ছায়াপথ ঘটেছে? প্রথম জীবনের ছায়াপথ। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রম ধর্মী দুই মানবীয় চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে কি জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের সংগতের মধ্যে দিয়ে কাহিনী অগ্রসর হয়। Just প্রথম এই তথ্যগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছবি বি ইউনিটের জন্য। পরবর্তী প্রশ্নে যাই আমরা। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধার প্রশংসা পাওয়ার লোভ আমি কোনোদিনই করব না। উক্তিটি কার? উক্তিটি কার এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? আমার পথ। কোথা থেকে নেওয়া হয়েছে? আমার পথ প্রবন্ধ থেকে। আমার পথ প্রবন্ধ থেকে। তো আমার পথ কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। তাহলে অবশ্যই উক্তিটা কার হবে? কাজী নজরুল ইসলাম। তো চলো আমরা আমার পথ সম্পর্কে কিছু দেখি। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। ওটা থেকে নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল। আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন, যার পথ সত্যের পথ, সত্য প্রকাশে তিনি নির্ভীক, অসংকোচ। তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায় নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন। একই সঙ্গে এক মানুষকে আর এক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরো যারা সত্যপথের পথিক হয়ে হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান। এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু। তিনি অনায়াসে বলতে পারেন কি আমার কর্ণধার আমি। কর্ণধার বলতে কি বোঝায়? নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি, সে নিজেই নিজেকে নেতা মনে করে, তার কোনো গুরু নাই।
ফেব্রুয়ারি 1969 কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই টাইপের প্রশ্ন 24 ইউনিটে বিগত বছরগুলোতে এসেছে, এবার ইনশাল্লাহ আসবে। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রৌদ্র করটিতে, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, বিধ্বস্ত নীলিমা, কোনটা থেকে না হয়েছে? নিজ বাসভূমে। দেখো, ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। 1969 পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে 1969-এ। কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। এই প্রশ্ন কিন্তু আমরা আগেও প্র্যাকটিস করিয়েছি বেশ কয়েকবার, যে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে কোন রচনায়? ফেব্রুয়ারি 1969-এ। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে নত করে তুলেছেন। কবিতাটি একুশের রক্তঝরা দিনগুলোতে স্বৈরা শাসনের বিরুদ্ধে দেশের সংগ্রামী মানুষের আত্মহতির মাহাত্ম্যে প্রগাঢ়তা লাভ করেছে। গদ্য ছন্দ ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। তাহলে কবিতাটি কোন ছন্দে রচনা করা হয়েছে? গদ্য ছন্দে রচনা করা হয়েছে। ইপিস্টিমিওলজি এর পরিভাষা কোনটি? স্বয়ংক্রিয় খণ্ডতত্ত্ব, জ্ঞানতত্ত্ব, উদ্ভায়ন। যারা আহ, যুক্তিবিদ্যা পড়েছে এইচএসসিতে, তাদের কাছে আসলে এই শব্দটা খুবই পরিচিত একটা শব্দ। যে কোনো বিশ্ববিদ্যালয়ে পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, এগুলো থেকে প্রশ্ন আসবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিষয়গুলোর ক্ষেত্রে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। বিগত বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, পাশাপাশি যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্র্যাকটিস করবে। তো এপিস্টিমোলজি এর পরিভাষা হচ্ছে জ্ঞান তত্ত্ব। পরবর্তী প্রশ্নে যাই আমরা। বহিঃপিন নাটকের রচয়িতাকে? মানজ মিত্র, এটা মনোজ মিত্র লেখা উচিত ছিল, মনোজ মিত্র, শওকত ওসমান, বাদল সরকার, সৈয়দ ওয়ালি উল্লাহ। বহিঃপীর কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। বহিঃপীর কিন্তু আমরা যখন ক্লাস 9-10-এ ছিলাম আমরা কিন্তু বহিঃপীর পড়েছি। তো আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে একটু দেখি। দেখো, আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে এমন কিছু সাহিত্যিকদের সম্পর্কে তথ্য। এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, কারণ চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে এমন সাহিত্যিকদের থেকে বেশ কিছু এমসিকিউ আসতে দেখা যায়। তো সৈয়দ অলিউল্লাহর আমরা সাহিত্যকর্মগুলো দেখব। নয়নচারা এবং দৈতির ও অন্যান্য গল্প তার গল্প গ্রন্থ। তাহলে গল্প গ্রন্থের মধ্যে আছে নয়নচারা, দৈতির ও অন্যান্য গল্প। আর লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, এগুলো তার বিখ্যাত উপন্যাস। উপন্যাসের মধ্যে তাহলে কোনগুলো আছে? লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। লাল সালু কিন্তু আমাদের নিজেদেরই পাঠ্য আছে। সৈয়দ অলিউল্লাহ নিরীক্ষামূলক 4টি নাটকও লিখেছেন। নাটকগুলো কি? বহিঃপীর, উজানে মৃত্যু, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ। এই 4টা নাটকের নাম কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। কার উক্তি এটা? মোতাহের হোসেন চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আনিসুজ্জামান, রবীন্দ্রনাথ ঠাকুর। কার উক্তি এটা? আমাদের নতুন যে 26-27-এর সিলেবাস, সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন বিগত পরীক্ষাগুলোতে এসেছে অলরেডি। তো এই 26-27 সিলেবাসের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রবন্ধ আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে জীবন ও বৃক্ষ, জৈবনের গান, জৈবনের গান, এর পাশাপাশি আছে সাহিত্যে খেলা, সাহিত্যে খেলা, অর্ধাঙ্গী। এই প্রবন্ধগুলো তোমরা জাস্ট একবার রিডিং পড়ে রাখবে অবশ্যই। তো মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও, এটা বলেছেন মোতাহের হোসেন চৌধুরী। এটা তার জীবন ও বৃক্ষ প্রবন্ধ পড়লে আমরা সেখানে পাবো। দেখো, মোতাহার হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধটি তার সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পরার্থে আত্মনিবেদিত, সুকৃতিময়, সার্থক, বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফুলে পরিপূর্ণতা পায় আর সেসব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনি হওয়া উচিত। তাহলেই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তিপ্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত, বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন সেও। উক্তিটি কার? এই উক্তিটা নেওয়া হয়েছে কোথা থেকে? বিভীষণের প্রতি মেঘনাদ থেকে। বিভীষণের প্রতি মেঘনাদ থেকে, যেটা তোমাদের ফুল সিলেবাসে কিন্তু আছে। তো এই উক্তিটা আসলে কে করেছিল? উক্তিটা করেছিল মেঘনাদ। মেঘনাদ কাকে উদ্দেশ্য করে উক্তিটা করেছিল? বিভীষণকে উদ্দেশ্য করে। উক্তিটা করেছিল মেঘনাদ, আর কাকে উদ্দেশ্য করে? বিভীষণকে উদ্দেশ্য করে।
দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ নামক ষষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে। সর্বমোট 9টি সর্গে বিন্যস্ত মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ সর্গে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটি 14 মাত্রার অমিল প্রবাহমান জ্যোতিষাধীন অক্ষর বৃত্ত ছন্দে রচিত। তাহলে কোন ছন্দে রচিত? অক্ষর বৃত্ত ছন্দে রচিত। এটা কিন্তু ছবি যে এ ইউনিট না, ছবি যে রিসেন্ট একটা পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু এটা এসেছে যে কোন ছন্দে রচিত। প্রথম পংক্তির সঙ্গে দ্বিতীয় পংক্তির চরণান্তের মিলহীনতার কারণে এই ছন্দ অমিতাক্ষর ছন্দ নামে সমাধিক পরিচিত। এই কাব্যাংশের প্রতিটি পংক্তি 14 মাত্রার আর 8+6 মাত্রার দুইটি পর্বে বিন্যস্ত। বাকি তথ্যগুলো আসলে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ না, জাস্ট অক্ষরবৃত্ত ছন্দে রচিত একটু জানলে আমাদের হচ্ছে। পাশাপাশি এটা বধন এবং ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে, আর এটা 9টি স্বর্গ বিন্যস্ত। এই তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। অপরিচিতা গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ডে রয়েছে? কোথায় পাবো আমরা? আজ পরিচিতি যদি পড়ি খুব সুন্দর করে আমরা পাবো। তো অপরিচিতা গল্প প্রথম খণ্ড না, দ্বিতীয় খণ্ড না, চতুর্থ খণ্ড না, কোন খণ্ডে আছে? তৃতীয় খণ্ডে। চলো আমরা একটু দেখি। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায়। গুরুত্বপূর্ণ কিছু তথ্য। একটা হচ্ছে প্রমোদ চৌধুরী সম্পাদনা করছে সবুজপত্র, এটা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ যে এটা একটা মাসিক পত্রিকা ছিল। 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যা এটা প্রকাশিত হয়। কবে প্রকাশিত হয়? 1321 বঙ্গাব্দের কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। বিলাসীর ক্ষেত্রে কিন্তু আমরা বৈশাখ সংখ্যা দেখে এসেছি। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্প সংকলন গল্প সপ্তকে। পরে কি গল্পগুচ্ছ? তৃতীয় খণ্ডে। কোন খণ্ডে? তৃতীয় খণ্ডে। পরবর্তী প্রশ্ন চাই। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? বড় দিদি থেকে বড়দি, লাফ থেকে ফাল, শরীর থেকে শরীর, আজি থেকে আইস। ধ্বনি বিপর্যয়ের কি হবে? অর্থাৎ দুইটা বর্ণের কি হবে? স্থান পরিবর্তন ঘটবে। স্থান পরিবর্তন ঘটবে। দেখো, আমরা যখন লাফ দেখেছিলাম দুইটা বর্ণ কি কি ছিল? ল আর ফ, কিন্তু এখান থেকে কি হয়ে যাচ্ছে? ফাল হয়ে যাচ্ছে। জাস্ট ফ আগে আসছে, ল পরে চলে গেছে, দুইটা স্থান পরিবর্তন করেছে। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে 2 নম্বরটা। এখন আমরা একটু কিছু জিনিস দেখি। দেখো, ধ্বনি বিপর্যয়, এই যে দুইটা বর্ণের জাস্ট কি স্থান পরিবর্তন। এখানে কি হয়েছে? জাস্ট স্থান পরিবর্তন। দুইটা কি আলাদা কি ছিল? আলাদা বর্ণ ছিল কিন্তু। আর এখানে দুইটা সমবর্ণ, সমবর্ণের একটি পরিবর্তন হচ্ছে। বিষমী ভবনের ক্ষেত্রে আমরা কি দেখতেছি? দুইটা সমবর্ণের একটি পরিবর্তন হচ্ছে। এই যে এটা র, এটা র, দুইটা র, বাট পরবর্তীতে পরিবর্তন হয়ে একটা র আছে, একটা ল হয়ে যাচ্ছে। দুইটাই ল আছে, পরিবর্তন হয়ে একটা দন্তন্য আসতেছে, একটা ল হয়ে যাচ্ছে, ল আছে। তাহলে কি হলো? দুইটা সমবর্ণের মধ্যে একটি বর্ণের পরিবর্তন হচ্ছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। শালতি থেকে যারা মাথায় খড় তুলে দিচ্ছেন তাদের দ্বিতীয় জনের ক্ষেত্রে কোনটি সঠিক? শালতি থেকে, তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মাসি পিসি, মাসি পিসি। খড় তোলার ওখানে কিন্তু দুইজনের কথা বর্ণনা করা হচ্ছে। একটা হচ্ছে কে? বুড়ো রহমান, বুড়ো রহমান, বুড়ো রহমান। আর একজন কে আছে? আল্লাদি। আল্লাদি বলতেছি কেন, কৈলেশ, কৈলাসের কথা বলা আছে। তো বুড়ো রহমানের কিন্তু কি হয়েছিল? মেয়ে মারা গেছে শ্বশুর বাড়িতে, মেয়ে মারা গেছে, মেয়ে শ্বশুর বাড়িতে মারা গেছে। তো ওইখানে আমাদের কৈলাসের যে বর্ণনা দেওয়া ছিল, কৈলাসের কথা কিন্তু বলা হয়েছিল মাঝবয়সী, বলা হয়েছিল বেটে, বলা হয়েছিল জোয়ান, বলা হয়েছিল, বাট রোগা শরীরের কথা কিন্তু বলা হয় নাই। তাহলে আমাদের উত্তর কোনটা হচ্ছে? 2 নম্বর, রোগা শরীরের কথা কিন্তু বলা হয় না। এখানে কি বলছে? সঠিক নয়। তো কৈলাস মাঝবয়সী ছিল, বেটে ছিল, জোয়ান ছিল, বাট রোগা শরীর তার ছিল না। দেখো আমরা একটু বর্ণনা দেখি। পাশাপাশি জোড়া লাগানো দুইটা বড় শালতি বোঝায় আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত গাদায়। ওঠা নামার পথে খড় ফেলে নিয়েছে কাদায়। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুইজন। কে কে দিচ্ছে? দুইজন। একজনের কি হয়েছে? বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর। এই যে বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর, ইনি কে ছিলেন? ইনি ছিলেন বুড়ো রহমান। ইনি কে ছিল? ইনি ছিল হচ্ছে বুড়ো রহমান। আর একজন কি? মাঝ বয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল, ইনি কি ছিলেন? কৈলাস বা কৈলাস। দুই জায়গায় দুই রকম নামই দেওয়া আছে। কৈলাস। তাহলে কৈলাসের ক্ষেত্রে সঠিক কোনটা ছিল না? অবশ্যই কি তার রোগা শরীরের কথা কিন্তু বলা হয় নাই। পরবর্তী প্রশ্নে যাই আমরা। লাল সালু উপন্যাসের মজিদ মোহাম্মদনগর গ্রামে প্রথম যে দুইজন ব্যক্তির নজরে পড়ে তাদের নাম তাহের ও কাদের। এটাও কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। কাদের নজরে পড়ে? তাহের আর কাদের। তো মজিদকে দেখতে পাওয়ার সময় তারা কি করতেছিল? তারা আসলে কি করতে গেছিল? তারা মাছ ধরতেছিল। তখন কিন্তু দেখে তাহের কাদের একটা ভাই আছে, তার নাম কি? রতন।
রতন। আর এদের বোন কে? বোন হচ্ছে হাসুনুর মা। হাসুনুর মা। কি করতেছিল তারা? মাছ ধরছিল। নাটক উপন্যাসের ক্ষেত্রে ছবির জন্য আমাদের ডিটেইলস এখন পড়ার সময় নাই, আমাদের কি করতে হবে, গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আমাদের অবশ্যই বইয়ে মার্ক করা আছে ওগুলো পড়তে হবে। এর পাশাপাশি বিগত বছরগুলোর প্রশ্নগুলো অবশ্যই দেখে যেতে হবে। পাথরে পাঁচ কিল এর ঠিক অর্থ হবে অতিরিক্ত সুবিধা, সৌভাগ্য, সহজ পাওয়ার আনন্দ, অপদার্থ। অপদার্থ হবে না, সহজ পাওয়ার আনন্দ না, অতিরিক্ত সুবিধা নাকি সৌভাগ্য। বাগধারা থেকে আমাদের অবশ্যই প্রশ্ন আসতে পারে, প্রবাদ বাক্য থেকে প্রশ্ন আসতে পারে। সিরাজউদ্দৌলা কোন শ্রেণীর নাটক? ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, নীতি গীতিনাট্য কি ছিল? সিরাজউদ্দৌলা ছিল কি একটা ট্র্যাজেডি। সিরাজউদ্দৌলা কি ছিল? ট্র্যাজেডি। এদেশে অন্ধ অন্ধকে পথ দেখাইতেছে, ভ্রান্ত ভ্রান্তকে উপদেশ দিতেছে। এই বাক্যে অন্ধ ও ভ্রান্ত শব্দ কি কোন পদ? কি করতেছে? অন্ধ অন্ধকে পথ দেখাচ্ছে, আর ভ্রান্ত এটা দুইটা কি? দুইটাই বিশেষ্য, দুইটাই বিশেষ্য। পরবর্তী প্রশ্নে যাই আমরা। শুদ্ধ বানান কোনটি? বানান থেকে আমাদের অবশ্যই প্রশ্ন আসবে। বানান থেকে যে কোনো ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই থাকবে। গড্ডলিকা, গড্ডলিকা দুইটা অপশনই একই দেওয়া হয়েছে, এটাও ভুল, এটাও ভুল, এটা ভুল, কি হবে? গড্ডলিকা। তোর হবে প্রথমটা। এখন বেশ কিছু শুদ্ধ বানান আমরা দেখব, যে বানানগুলো আসলে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পরিপক্ক বানানে কয়বার, হ্যাঁ ঠিক দেওয়া আছে, দেখো। অভ্যন্তরীণ, এই অভ্যন্তরীণ বানানটা কিন্তু বি1 উপ ইউনিটে এসেছে, বি1 উপ ইউনিটে এসেছে। অভ্যন্তরীণ, আনুষঙ্গিক, ক্ষীণজীবী, মুমূর্ষু, উন্মিলন, কৃষিজীবী, গৃহিণী, বিভীষিকা, নির্নিমেষ, নিরীক্ষণ। এই মুহুর্মুহু বানানটাও কিন্তু বি1 উপ ইউনিটে এসেছে। দুরবস্থা, অদ্যাপি, আবির্ভাব, এই ইতোপূর্বে আর ইতোমধ্যে, এই বানান দুইটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি নিশিথিনী বানানটাও পরীক্ষায় আসে। প্রতিদ্বন্দ্বী, পরিপক্ক, পরিপক্ক বানানে খেয়াল করতে হবে আমাদের, কয় কয় হবে না কিন্তু, কয় বয়। পাশাপাশি আরো বেশ কিছু বানান আছে, পিপীলিকা, বীণাপানি, মরীচিকা। এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, আমরা অবশ্যই এই চারটা ভালো করে দেখে যাব পরীক্ষার আগে। বিশেষ্য পদ শিশুর বিশেষণ কোন? শিশুর বিশেষণ কি? শৈশব। শিশুর বিশেষণ শৈশব। সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে। স্কুলটি উঠে যাওয়া মানে কি? ভেঙে পড়া? না। স্থানান্তরিত হওয়া? না। উন্নতি করা? না। বন্ধ হওয়া। সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে, উঠে গেছে দ্বারা কি বোঝাচ্ছে? বন্ধ হয়ে গেছে। তবু এত বড় দুঃসাহসের কাজে পবিত্র করেছিল তাহাকে যে বস্তুটা, সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিল না। দুঃসাহসের কাজ করেছিল কে? বিলাসী আর মৃত্যুঞ্জয়। কে করেছিল? বিলাসী, মৃত্যুঞ্জয়। আর এই দুঃসাহসের কাজ সম্ভব হয়েছিল কারণ কি? তাদের মধ্যে কি প্রেম ভালোবাসা ছিল, এই জন্য সম্ভব হয়েছিল। তাহলে সেবা যত্ন না, সহানুভূতি না, কর্তব্যবোধ না, কি হবে? প্রেম হবে। কোনটি শুদ্ধ? মাত্র আমরা দেখে আসলাম শাশ্বত, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, কি হবে? শাশ্বত বানান এটা ঠিক আছে। দেখো, শব্দের মাঝে যখন বফলা থাকে তখন কি হয়? যে শব্দের সাথে যুক্ত থাকে ওটা দ্বিতীয় উচ্চারিত হয়। এই যে গুরুত্বপূর্ণ বানানের চার্ট আমরা একটু আগে দেখলাম, এই বানানগুলো অবশ্যই আমাদেরকে ভালো করে দেখে যাইতে হবে পরীক্ষার আগে। পরীক্ষার আগে অবশ্যই আমাদের এই বানানগুলো দেখে যাইতে হবে। ইসলামী রেনেসার কবি বলা হয় কাকে? আহসান হাবিবকে না, আল মাহমুদ না, কাইকবাদ না, কাকে বলা হয়? ফররুখ আহমেদকে বলা হয় ইসলামী রেনেসার কবি। দেখো, বিভিন্ন কবিদের বিভিন্ন উপাধি আছে, এই উপাধিগুলো তোমাদের যার যে বই আছে বা বিগত বছরের প্রশ্ন আছে, আমাদের ডাইজেস্ট যাদের কাছে আছে, এগুলো অবশ্যই একটু দেখে যাইতে হবে। দেখো, কয়েকজনের নাম আমরা দিয়ে দিয়েছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কে কি নামে বলা হতো? রবীন্দ্রনাথকে কি বলা হতো? কাজী নজরুল ইসলাম, ধূমকেতু, বঙ্কিম, কমলাকান্ত, সুকুমার রায়, সুবোধ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র, এমন বেশ কিছু আছে যেগুলো বিগত বছরগুলোতে এসেছে, অবশ্যই এগুলো দেখে যেতে হবে। অর্ধাঙ্গী প্রবন্ধে সীতার সঙ্গে রামচন্দ্রের সম্পর্ককে বেগম রোকেয়া কিভাবে উল্লেখ করেছেন? কিভাবে উল্লেখ করেছিলেন? ওহির সঙ্গে নকুল না, সোনার সঙ্গে সোহাগা না, স্বামীর সঙ্গে সোনা, পুতুলের সঙ্গে বালকের। পুতুলের সঙ্গে বালকের, সে বুঝাইতে চেয়েছিলেন যে বালকের যখন মন ভালো থাকে সে পুতুল নিয়ে খেলা করে, পুতুলকে খুব আদর যত্ন করে, আবার কোনো কারণে যদি তার মন খারাপ হয় সে পুতুলকে ছুঁড়ে ফেলে দিতে পারে। কিন্তু পুতুল কখনোই কি তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারে না, কিছুই করতে পারে না। ঠিক তেমনি সে দেখিয়েছেন যে স্বামীরা স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে যে তার যখন যেভাবে পছন্দ সেভাবে আচরণ করে, কিন্তু পাল্টা স্ত্রী তার কোনো মনোভাব প্রকাশ করতে পারে না। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। উক্তিটি কার? উক্তিটা কার ছিল? সুজার ছিল। কার উক্তি? সুজার উক্তি। দেখো, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, এটা কোন, কার লেখা থেকে নেওয়া হয়েছে? মুনির চৌধুরীর লেখা থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন উক্তি আমাদের কার লেখা থেকে নেওয়া হয়েছে এটা পড়তে হবে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বলেছে এটা? রঙ্গলাল মুখোপাধ্যায়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সুকান্ত ভট্টাচার্য।
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, এটা কিন্তু ডি ইউনিটে এসেছে, এবছরই কিন্তু ডি ইউনিটে এসেছে। এখন জৈবন যার মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, কে? হেলাল হাফিজ। জন্মই আমার আজন্ম পাপ দাউদ হায়দার, এটা কিন্তু বিগত বছরে এসেছিল। বিষাদ সিন্ধু লেখকের কোন নামের বানানটি শুদ্ধ? মীর মশাররফ হোসেন। এটা ভুল, মোশাররফ না, মশাররফ না, মীর মশাররফ হোসেন। উত্তর কি হবে? সি নাম্বার। দেখো, বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা মীর মোশাররফ হোসেন। বাংলা একাডেমি এবং বাংলা পিটিএ সহ অধিকাংশ প্রামাণ্য গ্রন্থে তার নামের বানান কি মীর মোশাররফ হোসেন হিসাবেই উল্লেখিত রয়েছে। তার রচিত বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় মহাকাব্যিক উপন্যাস, যা কি হয়েছে? কারবালার ট্র্যাজেডি অবলম্বনে লেখা হয়েছে। কি অবলম্বনে? কারবালার ট্র্যাজেডি সম্পর্কে। পরের অংশে যাই আমরা। কোনটি ফার্সি ভাষার শব্দ? হজ, বাদশা, আলপিন, হরতাল। কোনটি বাদশা? এটা কি? এই বি ইউনিটের বিগত বছরের প্রশ্ন, বি ইউনিটের বিগত বছরের প্রশ্ন। দেখো, গুরুত্বপূর্ণ কিছু ফার্সি শব্দ আমরা এখানে দিয়ে দিয়েছি। এই যে চশমা, তারিক, আমদানি, গোরস্থান, জানোয়ার, জামিন, দরবেশ, বরখাস্ত, পেশকার, ফরমান, ওস্তাদ, দরবার, গালিচা, দোকান, বেহেশত। লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? কোন ভাষা থেকে? আরবি। এই যে আরবি উপসর্গে কোনগুলো আছে? এই যে আম, তাস, লা, গর, এগুলো সব কি হচ্ছে আমার? আরবি উপসর্গ হচ্ছে, আরবি উপসর্গ। আর ফার্সির ক্ষেত্রে আমরা কি দেখি? এই যে বর, বদ, কম, না, বে, ব, নিম, ফি, দর, এগুলো আমরা কিন্তু ফার্সির ক্ষেত্রে দেখি। পরবর্তী অংশে যাই আমরা। এই যে হয় ময় অক্ষর দুইটা কি আছে? এটা কি আছে? হ যোগ ময়। এটা কিন্তু বাচ্চাকালের প্রশ্ন, বাচ্চাকালের প্রশ্ন এটা এসেছে, এটা বিগত বছর একবার এসেছে। দেখো, প্রতিদান কবিতায় সোহাগ জড়ানো কি? সোহাগ জড়ানো কি? ফুল মালঞ্চ। কি বলা আছে? সোহাগ জড়ানো কি? ফুল মালঞ্চ। তাহলে অপশনে কোনটা আছে? মালঞ্চ। দুর্বাসার মায়ের নাম কি ছিল? অনুসূয়া ছিল, কিন্তু নামের বানান এখানে ভুল আছে। রেণুকা না কাল্লফি না, কি হবে? অনুসূয়া। দেখো, দুর্বাসা ভারতীয় পুরাণের কোন স্বভাব বিশিষ্ট মুনি? মহিষী অত্রির অরস স্ত্রী অনুসূয়ার গর্ভে। অনুসূয়ার বানানটা একটু দেখতে হবে, দীর্ঘ হবে কিন্তু, তোষের সাথে দীর্ঘ হবে। এই যে, সে সম্পদ অকিঞ্চিৎকর নহে, কোন সম্পদের কথা ইঙ্গিত করা হয়েছে? কল্যাণীর পাশে থাকতে পারা, কল্যাণীর সঙ্গে দেখা করতে পারা, মৃত্যুঞ্জয়কে বিয়ে করা, মৃত্যুঞ্জয়। এইটা নেওয়া হয়েছে কোথা থেকে? বিলাসী থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? বিলাসী। যেহেতু বিলাসী থেকে নেওয়া হয়েছে, সেহেতু অপশনে কল্যাণীর দুইটা অপশন আগে থেকেই বাদ। তাহলে বিলাসী থেকে নেওয়া হয়েছে। কে বলেছে? লেখক কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে? মৃত্যুঞ্জয়ের যে হৃদয় জয় করা, সেটাকেই বোঝাইছে, যে সে সম্পদ অকিঞ্চিৎকর নহে। সর্বশেষ প্রশ্নে যাবো আমরা। মামুলি শব্দটি কোন ভাষার? ফার্সি, হিন্দি, আরবি, ফার্সি। কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। আরবি ভাষার গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দ এখানে দেওয়া আছে, যেগুলো বিগত বছরগুলোতে বারবার এসেছে। দেখো, আদালত, আসামি, উকিল, এজলাস, হাকিম, মুহুরি, মহকুমা, এজহার, মুখতার, মামলা, মকদ্দমা, কানুন, ইশতেহার, জেরা, মক্কেল, নাজির, ফয়সালা, আহ আল্লাহ আকবার, ইমান, অজু, সালাত, তসবি, কোরআন, কুরসি, হজ, জাকাত, কোরবানি, হালাল, ইসলাম, কানুন, জাহান্নাম, নগদ। এই শব্দগুলো কিন্তু বারবার এসেছে। আমরা এবার সেট 2-এ যাব। সেট 2-এর প্রথম প্রশ্ন, মুর্শিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? মুর্শিয়া কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আরবি ভাষা থেকে। কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আরবি ভাষা। আরবির গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু আমরা মাত্র দেখলাম, এই যে এই চারটা কিন্তু আমরা মাত্রই দেখলাম। ব্লকেট এর বাংলা পারিভাষিক শব্দ কি? বন্ধন না, চাপ না, আবর্ত না, কি হবে? অবরোধ। অবরোধ। পারিভাষিক শব্দ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, পারিভাষিক কিন্তু আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? হুমায়ুন আহমেদ না, হুমায়ুন আজাদ না, আলাউদ্দিন আজাদ না, কে লিখেছেন? হুমায়ুন কবির। কে লিখেছেন? হুমায়ুন কবির। দেখো, নদী ও নারী হুমায়ুন কবিরের একমাত্র উপন্যাস। কি একমাত্র উপন্যাস? উপন্যাসটি প্রথম তিনি রচনা করেন ইংরেজিতে ম্যান অ্যান্ড রিভার্স নামে। এটি প্রকাশিত হয় 1945 সালে। ছন্দের জাদুকর বলা হয় কাকে? রবীন্দ্রনাথ না, সুকান্ত না, সুফিয়া কামাল, কে বলা হয়? কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। অর্থাৎ বিভিন্ন কবির যে ছদ্মনাম আছে বা উপাধি আছে, নাম আর উপাধি আমাদের পড়ে রাখতে হবে। নাম, উপাধি, এগুলো অবশ্যই পড়তে হবে। যে ছদ্মনাম, উপাধি, এগুলো আমাদের পড়তে হবে।
অম্বরের প্রতিশব্দ কোনটি? পৃথিবী, জল, সমুদ্র। অম্বরের প্রতিশব্দ কোনটি? আকাশ। অম্বরের প্রতিশব্দ কি? আকাশ। দেখো, সমুদ্র, সমুদ্রের বিভিন্ন প্রতিশব্দ আছে। এই যে সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারিশ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সূর্যের রবি, আদিত্য, অর্ক, ভানু, প্রভাকর, সবিতা, অরুণ, ভাস্কর। বায়ুর ক্ষেত্রে দেওয়া আছে, বায়ুর গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ। অগ্নির ক্ষেত্রে দেওয়া আছে, চন্দ্রের ক্ষেত্রে দেওয়া আছে এই যে চন্দ্রিমা, চন্দ্রমা, শশী, শশাধর, হিমাংশু, সোম। নদীর ক্ষেত্রে দেওয়া আছে। এই সবগুলো কি করতে হবে আমাদের? অবশ্যই পড়ে রাখতে হবে। অবশ্যই এই সমার্থকের চার্ট থেকে আমাদের কি প্রশ্ন আসবে? প্রশ্ন আসবে। বিগত বছরগুলোতে আমাদের সমার্থক শব্দ থেকে প্রশ্ন এসেছে। এখন এই সমার্থক শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের আকাশের সমার্থক শব্দগুলো আমাদের দেখার চেষ্টা করতে হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। ইত্তেফাক শব্দের অর্থ কি? সংবর্ধনা, সংলাপ, ইতিহাস, সম্প্রীতি। ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে কি? সম্প্রীতি। ইত্তেফাক শব্দের অর্থ সম্প্রীতি। নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি ছিল? এটা কোথায় ছিল? রেইনকোটে। রেইনকোট থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? রেইনকোট। এই হাসিটা কে হেসেছিল? নুরুল হুদা। নুরুল হুদা কে ছিল? নুরুল হুদা ছিল গল্পের কথক। ঢাকা কলেজের শিক্ষক ছিলেন উনি। কোন কলেজের? ঢাকা কলেজের। তো উনি কেন এভাবে হাসতেছিল? কারণ উনি যখন বাসে উঠেছিল তখন ওনার রেইনকোটের পানি দেখা যায় অনেকের গায়ে পড়তেছে, বাট তারা তাকে কিছু বলতেছে না, এই জন্য তিনি একটু হেসে দিয়েছিল। তো নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি ছিল? রেইনকোটের পানি পড়া। আর এই যে সিংহাসন মার্কা চেহারা কথা বলা হয়েছে কিন্তু জাজরাইল টাইপের যে মিলিটারি এসেছিল তাদেরকে ইঙ্গিত করা হয়েছে। নিশাকর শব্দের সমার্থক শব্দ কি? রজনী, অনিল, চাঁদ, যামিনী। কি হবে নিশাকর শব্দের সমার্থক শব্দ? হচ্ছে চাঁদ। নিশাকর শব্দের সমার্থক শব্দ কি? চাঁদ। এই যে চন্দ্রের ক্ষেত্রে আমরা যদি দেখি, চন্দ্রমা, শশী, শশাধর, শশাঙ্ক, হিমাংশু, সুধাকর, বিদু ইত্যাদি। পাশাপাশি কি? নিশাকর শব্দের অর্থ আমার কি? চাঁদ। দেখো, এর পাশাপাশি সমুদ্র, সূর্য, বায়ু, অগ্নি, এই সমস্ত শব্দগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। নিচের কোন বানানটি শুদ্ধ? চূর্ণ, বিচূর্ণ, এটা ভুল। চূর্ণ, বিচূর্ণ, ভুল। চূর্ণ, বিচূর্ণ, এই যে চূর্ণ, বিচূর্ণ দুইটাই কি হবে? চয়ের সাথে দীর্ঘকার হবে। নিবন্ধ ও প্রথিত শব্দ দ্বয়ের অর্থ। প্রথিত শব্দের অর্থই কি? বিখ্যাত। বিখ্যাত। তাহলে অপশনগুলো দেখি। আর নিবন্ধ শব্দটা বিধান, এই যে বিধান, বিখ্যাত। এটা কিন্তু 24 বি ইউনিটের বিগত বছরের প্রশ্ন। কৃতদাসের হাসি একটি কি? রচনা, সমগ্র, উপন্যাস, কাব্যগ্রন্থ, নাটক। এটা একটি কি? উপন্যাস। এটি একটি উপন্যাস। উপন্যাস। দেখো, উপন্যাস গুলো একটু দেখো। জননী, কৃতদাসের হাসি, চোর সন্ধি, রাজা উপকান, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, এই উপন্যাসগুলো আমাদের দেখতে হবে। গল্পগ্রন্থের মধ্যে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, প্রবন্ধ গ্রন্থ, নাটক। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে উপন্যাসগুলো। জননী, কৃতদাসের হাসি, এই উপন্যাসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তেলাপোকাটি কি আছে? কোন রচনার অংশ? কোন রচনার অংশ? বিলাসিতে বলা আছে। বিলাসিতে একদম শেষের পাটের দিকে দেখবা বলা আছে। কোথায় আছে? বিলাসী। অতিকায় হস্তি লোপ পায় আছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। শরৎচন্দ্রের বিলাসী গল্পটি সম্পর্কে আমরা দেখে এসেছি। ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যায়। ন্যাড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে। এই গল্পে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে, যে বিষয়গুলো আমরা একটু আগেও দেখলাম। পরবর্তী প্রশ্নে যাব আমরা। কোনটি বেগম রোকেয়ার রচনা নয়? সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া লিখেছেন। পদ্মরাগ লিখেছেন। মতিঝিল স্ত্রীপত্র কে লিখেছেন? রবীন্দ্রনাথ লিখেছেন। কে লিখেছেন? রবীন্দ্রনাথ লিখেছেন। বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোন পত্রিকায়? বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। বিজলি পত্রিকার। এই বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের? অগ্নিবীণা। অগ্নিবীণার এটা কি? দ্বিতীয় কবিতা। দ্বিতীয় কবিতা। আর প্রথম কবিতা কোনটা ছিল? প্রলয় উল্লাস। এটা কিন্তু পরীক্ষায় আসে। বিলাসী গল্পে উল্লেখিত ভূদেব বাবু কে ছিলেন? বাংলার নবজাগরণের পথিকৃৎ, জেলা ম্যাজিস্ট্রেট, খুড়া, সমাজ সংস্করণ। কে ছিলেন? এই ভূদেব বাবু ছিলেন বাংলার নবজাগরণের পথিকৃৎ। পরের প্রশ্নে যাই আমরা। আজ আমরা সবাই সন্দেহের দোলায় দুলছি। কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। উক্তিটি কার? লর্ড ক্লাইভ, জগৎ শেঠ, মীর জাফর, রাজবল্লভ। কে করেছিল এটা? মীর জাফরের উক্তি। এটা কার উক্তি? মীর জাফরের। পরবর্তী প্রশ্নে যাই আমরা। ভিন্নার্থক শব্দ যুগল নয় কোনটি? বলছে ভিন্নার্থক শব্দ যুগল নয়। অর্থাৎ এখানে কোন একটা যুগল কি আছে? সমার্থক আছে। কোন একটা যুগল সমার্থক। আর বাকি তিনটা কি আছে? ভিন্নার্থক। কপাল আর কপল সমার্থক না, এটা ভিন্নার্থক। কুল, একটা বংশ, একটা নদীর কুল, কোনোভাবে ঠিক নেই। বর্ষা, একটা বৃষ্টি। আর একটা ওই যে অস্ত্র টাইপ মেরে দিই আমরা বর্ষা। কিন্তু দ্বিভাবসু বিভবসু দুইটাই কি? সমার্থক শব্দ। দুইটাই সমার্থক শব্দ।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? কুহেলিকা, বালুচর, ছায়ানট। এটা রুদ্রমঙ্গল লিখেছেন, ছায়ানট লিখেছেন, কুহেলিকা লিখেছেন। কানা কলসির জল বাগধারাটির অর্থ কি? দুর্ভাগ্য, অসম্ভব বস্তু, ক্ষণস্থায়ী বস্তু, সীমাবদ্ধ জ্ঞান। কানা কলসির জল বাগধারার অর্থ কি? ক্ষণস্থায়ী বস্তু। কি হবে? ক্ষণস্থায়ী বস্তু, ক্ষণস্থায়ী বস্তু। ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি। উক্তিটি কার? এটা আমরা কোথায় পাবো? আমার পথে পাবো। কোথায় পাবো? আমার পথ। তো আমার পথ কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। তাহলে এই উক্তিটি কার? অবশ্যই কাজী নজরুল ইসলামের। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের দায়িত্ব কোনটি? রাষ্ট্রের দায়িত্ব কোনটি? জাতির অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। না, মানব কল্যাণ প্রবন্ধে এটা বলা হয় নাই। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, এটাও বলা হয় নাই। জাতীয় রপ্তানির পরিমাণ বাড়ানো, এটাও বলা হয় নাই। কি বলেছে? জাতির কে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলাই হচ্ছে কি রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব হিসেবে কোনটাকে বলা হয়েছে? জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা। পরবর্তী প্রশ্ন, কেউ কিছু বলছে না বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? অস্তিবাচক নেতিবাচক থেকে আমাদের প্রশ্ন হতে পারে। অস্তিবাচক, নেতিবাচক। নেতিবাচক, নেতিবাচক বাক্যে কি? অবশ্যই বাক্যে না যুক্ত থাকবে। বাক্যে না যুক্ত থাকবে। আর অস্তিবাচকে কি? না থাকবে না। আমাদের যদি প্রশ্নবোধক করতে বলা হয়, তো প্রশ্নবোধক বাক্যে যদি কি না না থাকে, এই না শব্দটা না থাকে, তাহলে আমাদের কি করতে হবে? না আনতে হবে। আনতে হবে। আর যদি না থাকে, তাহলে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিতে হবে। আবার একটু বলি, অস্তিবাচক বাক্যের ক্ষেত্রে কখনো কি অস্তিবাচক বাক্যে না শব্দটা থাকবে না, নেতিবাচক শব্দ থাকবে না। নেতিবাচক বাক্যে কি না শব্দটা থাকবে। আর যখন প্রশ্নবোধক করতে যাব আমরা, প্রশ্নবোধক বাক্যে যদি না শব্দটা দেওয়া থাকে, কোনো কিছু বাক্যে যদি প্রশ্নবোধক করতে বলে যদি না দেওয়া থাকে, তাহলে কি করতে হবে? প্রশ্নবোধক করতে গেলে ওই নাটাকে বাদ দিয়ে দিতে হবে। আর না যদি না থাকে, কি করতে হবে? প্রশ্নবোধক করতে গেলে নাকে না আনতে হবে। কেউ কিছু বলছে না, এই না আছে মানে কি? এটা নেতিবাচক। তো এটাকে আমরা অস্তিবাচক করতে গেলে যেখানে কিছু না আছে এটা বাদ, এটা না আছে এটা বাদ। বাকিটা দেখি, কেউ কিছু বলতে চাইছে, বলছে না বলছে, এখানে যদি বলি বলতে চাইছে তাহলে কি হলো না? কেউ কিছু বলছে, বলছে না বলছে, তাহলে এটা ভুল। এই যে বলছে না মানে কি? সবাই চুপচাপ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। প্রাগৈতিহাসিক গল্পটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ ওয়ালিউল্লাহ। কে লিখেছেন প্রাগৈতিহাসিক? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? বন্ধুদের সঙ্গে বাজি ধরে কি লিখেছিলেন? অতসী মামি লিখেছিলেন। অতসী মামি বন্ধুদের সঙ্গে বাজি ধরে লিখেছিলেন। কোনটি কম্পনজাত বর্ণ? ল, ব, ডয় শূন্য র, র। কি কম্পনজাত? কি র। কম্পনজাত কি র। আর পার্শ্বিক কি? পার্শ্বিক হচ্ছে ল। কোন প্রকাশনা সংস্থা লালসাল উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশ করে? আনন্দ পাবলিকেশন, দেশ পাবলিকেশন, কমরেড পাবলিকেশন, পাঠক সমাবেশ। কি করেছিলেন? কমরেড পাবলিকেশন। কোন পাবলিকেশন? কমরেড পাবলিকেশন। পাবলিশার্স, কমরেড পাবলিশার্স। পরেরটা, কোন বানানটি শুদ্ধ? নিশিদিনী বানানে কি হবে? রস্যি দীর্ঘি, রস্যি দীর্ঘি। তো দেখি, রস্যি দীর্ঘি হবে ভুল। রস্যি দীর্ঘি ঠিক আছে, রস্যি দীর্ঘি এটা ঠিক আছে। দীর্ঘ এটা ভুল, রস্যি এটা ভুল। তাহলে সঠিক উত্তর কি? 2 নম্বর। সিরাজউদ্দৌলা নাটকে উই হ্যাভ কাম টু আর্ন মানি অ্যান্ড নট টু গেট ইনটু পলিটিক্স উক্তিটা কে করেছিল? অর্সের উক্তি ছিল। কার উক্তি ছিল? অর্সের উক্তি। দেখো, সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, প্রমোদ চৌধুরী, শওকত ওসমান। কে ছিল? প্রমোদ চৌধুরী। আর এটা একটা কেমন পত্রিকা ছিল? মাসিক পত্রিকা ছিল। কেমন পত্রিকা? মাসিক পত্রিকা। গুরুত্বপূর্ণ কিছু পত্রিকা আমরা দেখি। এই যে সবুজ পত্র, প্রমোদ চৌধুরী, সাধনা, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্র, লাঙল, কাজী নজরুল ইসলাম, শিখা, আবুল ফজল, সমকাল, সিকান্দার, আবু জাফর। পরীক্ষায় উত্তর লিখবো অথচ কলমে কালি নেই। অথচ তাহলে কি হচ্ছে? এটা অবশ্যই যৌগিক বাক্য। কোন বাক্য? যৌগিক বাক্য। দেখো, সরল বাক্যে কি থাকে? একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে। আর জটিল বাক্য আমরা দেখবো যে দুইটা মানে সাপেক্ষবোচক শব্দ। কেমন? যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যারা, তারা, যা, তা। আর যৌগিক বাক্যের ক্ষেত্রে কি হয়? বিভিন্ন যোজক দিয়ে পৃথক করা হয়, একত্র করা হয়। যেমন এবং, ও, আর, অথবা, কিন্তু, অথচ, সেজন্য। যেমন আমরা কেবল অথচ দেখলাম। বাক্য থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। সর্বশেষ প্রশ্নে যাব আমরা। ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধের উল্লেখ রয়েছে কোন রচনায়? আমরা একটু আগে দেখে এসেছিলাম। ভূদেব বাবুর কথা বলা আছে কোথায়? বিলাসিতে। বিলাসী।
তো আশা করি যে এই বিষয়গুলো যদি তোমরা ভালো করে পড়ো, এর পাশাপাশি চবি বি এবং ডি ইউনিটের বিগত বছরের প্রশ্ন পড়ো, তোমরা চবি বি ইউনিট ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ বাংলা অংশে খুবই ভালো করবে। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।